নমস্কার, আমি সুস্মিতা। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বর্তিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে গণেশ চতুর্থীর দিনটি কিভাবে পালন করেছি তার একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। গণেশ চতুর্থী বা গণেশ উৎসব আমাদের হিন্দু দেবতা গণেশের বাৎসরিক পূজা উৎসব। শিব ও পার্বতী পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। সংস্কৃত, কন্নড়, তামিল ও তেলেগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামেও পরিচিত। এছাড়াও কোঙ্কণী ভাষায় এই উৎসবের নাম চবত, আবার নেপালি ভাষায় এই উৎসবকে চথাও বলা হয়ে থাকে। সিদ্ধিদাতা গণেশের পূজা ভারতের সর্বত্র অনুষ্ঠিত হলেও এই উৎসব মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও গোয়া রাজ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়ে থাকে। 10 দিন ব্যাপী এই গণেশ উৎসব চলার পর তার সমাপ্তি হয় অনন্ত চতুর্দশীর দিন। এই অনন্ত চতুর্দশী হল বিষ্ণুকে উৎসর্গিত একটি উৎসব, যা আমাদের হিন্দু ধর্মে পালন করা হয়ে থাকে। আমাদের দেশের বাইরে নেপালে এই উৎসব মহা সমারোহে পালন হয়ে থাকে। এছাড়াও শ্রীলঙ্কায় যারা তামিল হিন্দু থাকেন তারা এই উৎসব পালন করে থাকেন। জানেন তো, পুজোর শেষে ভক্তগণ যখন গণেশের মূর্তি জলে বিসর্জন দিয়ে ওনাকে বিদায় জানায়, তখন সেই দিনটিকে গণেশ চতুর্দশী বলা হয়ে থাকে। আমরা গণেশ পূজা একদিনই পালন করে থাকি। আমার এই তথ্য প্রদানে যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবার চলুন আমি কিভাবে গণেশ চতুর্থীর দিনটি পালন করি সেটা আপনাদের সামনে তুলে ধরি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গণেশ চতুর্থীর আগের দিন সন্ধেবেলা আমি আর মা বসে পড়েছি গণেশের প্রিয় মিষ্টি মোদক আর তার সঙ্গে গুড়ের লাড্ডু বানাতে। যেহেতু আমার পুচকু বাবু আছে আর সে না ঘুমানো অবধি আমরা কোনো কাজে হাত দিতে পারছিলাম না, তাই ওকে ঘুম পাড়ানোর পর মোটামুটি রাত 9:30টার দিকে আমরা কাজে হাত লাগাই। পুজোর দিন কিছু ভোগ রান্নার ব্যাপার থাকে তো, তাই কাজের সুবিধার্থে আগের দিন রাতেই আমি মিষ্টিটা বানিয়ে রাখি। বিশেষ কিছু কারণবশত আমরা যেহেতু নিজেদের হাতেই গণপতি বাপ্পাকে পুজো করি, তাই সবটাই নিজের হাতে করে উঠতে অনেকটাই সময় লেগে যায়। গুড়ের লাড্ডুটায় এবারে একটু তিল দিয়ে বানালাম। মিষ্টি বানানো কমপ্লিট করে সমস্ত কিছু গুছিয়ে রেখে খাওয়া দাওয়া করে ঘুমোতে প্রায় 1টা বেজে গেল। এবার চলে এসেছি পরদিন সকালবেলা। ঠাকুরের সমস্ত বাসনপত্র ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। বাবা সোনাকেও ঘুম করিয়ে চলে এসেছি। মা বসে পড়েছে সবজি কাটাকুটির জন্য। ব্যাস কিছুক্ষণের মধ্যেই বাবুর আজকে ঘুমও ভেঙে গেল। আসলে ওর গণেশ দাদার পুজো বলে কথা, ও যদি ঘুমিয়ে থাকে তাহলে সমস্ত কাজ ঠিক মতো হচ্ছে কি না ও দেখবে কি করে। এদিকে আমি একে একে ভাজাগুলো পুড়ে নিচ্ছি, আর মা ওর নজর এড়িয়ে মাঝে মাঝে কাটাকুটির কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে খিচুড়ির প্রস্তুতিও শুরু করে দিয়েছি। ভোগ রান্না মোটামুটি শেষের পথে। এবার পুজোর আয়োজন শুরু করার পালা। আমার বর আজকে বামুন ঠাকুরের ভূমিকা পালন করবে, তাই ও তাড়াতাড়ি করে পড়িয়ে এসে স্নান করে রেডি হয়ে গেছে।
আর একে একে পুজোর জিনিসপত্রগুলো সাজিয়ে নিচ্ছে। এদিকে ফল কাটাকুটিও করে নিচ্ছে। আর বাবা সোনা রেডি হয়ে দিদুনের সঙ্গে বসে খেলা করছে। আর ওদিকে আমাদের গণপতি বাপ্পার বসার জায়গাটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে আমি গণপতি বাপ্পার জন্য ফুলের মালা, পদ্ম ফুল, নতুন বস্ত্র গুছিয়ে নিয়েছি। আর এখানে ওনার অধিষ্ঠানের আসনের দুপাশে পানের ওপর আতপ চাল, সুপুরি আর গোটা কাঁচা হলুদ দিয়ে নিয়েছি। মা আলপনাটাও দিয়ে দিয়েছে। ওদিকে আমি আরতির থালা, ধূপ, ধুনো, গঙ্গা জল সবটা সাজিয়ে নিয়েছি। এবার গণেশজির স্নানের সময় হয়ে গেছে। আমরা যেহেতু বাড়ির ঠাকুরকে পুজো করি, তাই বাইরে থেকে কোনো মূর্তি আনা হয়নি। আমার বর ঠাকুরের স্নানের জন্য পঞ্চামৃত প্রস্তুত করে নিচ্ছে। জলের মধ্যে একে একে শর্করা, লেবু, মধু, ঘি, দুধ দিয়ে নিচ্ছে। গণেশকে বিঘ্ননাশকারী, শিল্প ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং বুদ্ধি ও জ্ঞানের দেবতা রূপে পূজা করা হয়। বিভিন্ন শুভ কার্য, উৎসব ও অনুষ্ঠানের শুরুতে গণপতি বাপ্পাকেই পুজো করার প্রচলন আছে। এখন গণেশজিকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছে। এরপর গণেশজির ওপর জল, দুধ, গঙ্গা জল আর ফুল দিয়ে স্নান করিয়ে নেওয়া হলো। আমরা তেমনভাবে মন্ত্র উচ্চারণ করে পূজা করতে পারি না। শুনেছি ভগবান নাকি ভক্তের ভক্তি ভরে আহ্বানেই সাড়া দিয়ে থাকেন। তাই আমরা শুধু মন প্রাণ দিয়ে ভক্তি ভরেই ঠাকুরকে পুজো করি। এবার গণেশজিকে পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে পরিশোধন করে নেওয়া হলো এবং ওনাকে ওনার আসনে উপবিষ্ট করানো হলো। এখন একে একে পুজোর নিয়ম পালন শুরু করার পালা। ঘটের ওপর যে নারকেলটি রাখা রয়েছে, পুজোর শেষে সেটি ঠাকুরের সামনে ফাটিয়ে দেওয়া হয়। এটি পরিবারের কল্যাণের জন্য করা হয়ে থাকে। এবার ফুলের মালা দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো। বাবু ঘুম থেকে উঠে পুজো দেখতে বসেছে। এদিকে ঠাকুরকে ভোগ নিবেদনও করা হয়ে গেছে। ও একটু আধটু বই দেখে মন্ত্র পড়ে নিচ্ছে। এবার আরতির সময় একে একে পঞ্চপ্রদীপ, ধূপ, ধুনো নিয়ে ভক্তি ভরে আরতিও করে নিচ্ছে। এবার পুজো শেষ হতেই বাবুকে প্রণাম করতে নামিয়েছি। হঠাৎ দেখি ও গণেশ ভগবানের প্রিয় মিষ্টি, যেটি 21টি মোদক ওনাকে সমর্পণ করতে হয়, সেখান থেকে ও একটা মোদক তুলে নিয়ে মুখে দিয়ে হাঁটু মুড়ে খেতেই আছে। এই দৃশ্যটা দেখে যেন মনে হচ্ছে স্বয়ং গণপতি বাপ্পা আমার ভোগ খেয়েছেন। দেখুন কি সুন্দর করে খাচ্ছে। ওর বয়স কিন্তু 6 মাস মাত্র। এখনো অবধি ঠিকমতো খাবার খেতে শেখেনি, আর মোদকটাও অনায়াসেই খেয়ে নিচ্ছে। পুজো প্রায় শেষ। এই যে দেখুন আমাদের গণপতি বাপ্পাকে কত সুন্দর লাগছে। জানেন তো, গণেশের কাছে কিন্তু পৈতে লাগে, ওটা ঠাকুরকে পরিয়ে দিতে হয়। সিঁদুর, চন্দন আর ফুলের মধ্যে আমার গণপতি বাপ্পা। সবশেষে প্রসাদের মধ্যে ছিল অনেক রকমের ফল, মিষ্টির মধ্যে ছিল 3 রকমের মিষ্টি, গুড়ের বাতাসা, 2টো বড় লাড্ডু আর ছিল চকলেট। ভোগের মধ্যে ছিল আলুর দম, খিচুড়ি, সুজি, 5 রকমের ভাজা, লুচি আর ছোলা মুগের ভাজা। সন্ধেবেলা গণেশজিকে ভোগ নিবেদন করা হলো। এভাবেই আজকের দিনটি পালন করলাম। ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।